স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। সাজেশানটা আলোচনা করব তার আগে কোয়েশ্চেন প্যাটার্নটা একটু আলোচনা করে নেব। তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা দুটো মডিউলে ভাগ করা আছে, প্রথম মডিউল এবং দ্বিতীয় মডিউল, অর্থাৎ মডিউল 1 মডিউল 2। আর প্রত্যেকটা মডিউল থেকে একটা করে 25 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় লিখতে হবে। অর্থাৎ কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের ফুল মার্কস কত? ফুল মার্কস হচ্ছে তোমার এটাই 50 নম্বর, এবং 50 নম্বরের ক্ষেত্রে তোমার মডিউল 1 থেকে একটা 25 নম্বরের প্রশ্ন এবং মডিউল 2 থেকে একটা 25 নম্বরের প্রশ্নের অ্যান্সার তোমাকে পরীক্ষায় করতে হবে। এবারে তোমরা সাজেশনটা দেখো। তবে আরেকটা বিষয় তোমাদের বলে রাখি যে ক্যালকাটা ইউনিভার্সিটির পাস নম্বর হচ্ছে 30%, অর্থাৎ তোমাকে 15 নম্বরের বেশি পেতে হবে এই কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টে পাস করতে গেলে। তবে দুটো 25 নম্বরের প্রশ্ন থাকে, সেক্ষেত্রে প্রশ্ন কমনই পাওয়া যায়, আর কোনো সমস্যা হবে না। কেউ যদি ভালো করে তোমরা পড়াশোনা করো তাহলে 50-এর কাছাকাছিও নাম্বার এই সাবজেক্টে পাওয়া যায়। আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো সাজেশনটা আলোচনা করার আগে, আমাদের বিগত বছরগুলির মতো এবছরেও অনলাইন কোচিং ক্লাস শুরু হয়েছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে রেকর্ডেড ক্লাস থাকে, তার সঙ্গে PDF নোটস দেওয়া হয়, এবং তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়, এবং 3 মাসের মধ্যে তোমাদের সিলেবাস সম্পূর্ণ কমপ্লিট করিয়ে দেওয়া হয়। চলো আজকের সাজেশনটা তোমরা এবারে দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। প্রথমে দেখো মডিউল 1 থেকে তোমাদের যে প্রশ্নগুলো তৈরি করতে হবে, তোমাদের আগেই বলেছি যে মডিউল 1 থেকে একটা 25 নম্বরের প্রশ্নের উত্তর এবং মডিউল 2 থেকে একটা 25 নম্বরের প্রশ্নের উত্তর পরীক্ষায় করতে হয়। আর মডিউল 1 থেকে তোমাদের একটু বেশি পড়াশোনা করতে হবে, কারণ এখানে সিলেবাস বেশি, তাই মডিউল 1-এ প্রশ্নের সংখ্যা বেশি আছে। দেখে নাও মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে সংবিধান এবং সাংবিধানিকতা কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন আছে ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সাম্য এবং সৌভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকারটি আলোচনা করো। তারপরে যে প্রশ্নটা আছে দেখো, এই প্রশ্নটা 2024 সালে পরীক্ষায় এসে গিয়েছে, অর্থাৎ তোমাদের আগে যারা পরীক্ষা দিয়েছে গত বছর তাদের প্রশ্নটা পরীক্ষায় এসেছে, যে ভারতের সংবিধানে কিছু মূল নীতি আলোচনা করতে বলা হয়েছে। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো। ভারতের সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, আইনের অনুশাসন কাকে বলে, এর মূল নীতিগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি লেখো। পরের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, এর মূল নীতিগুলি লেখো। আর ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণের সাংবিধানিক মর্যাদা। তারপরে দেখো পরের প্রশ্ন আছে ভারতের সংবিধানে উল্লেখিত সার্বভৌমিকতা ও সমাজতন্ত্রের অর্থ লেখো। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও প্রজাতন্ত্র সম্পর্কে লেখো। এই প্রশ্নটা তোমাদের 2024-এ একবার এসে গিয়েছে, অর্থাৎ গতবারে পরীক্ষায় এসেছে। এবার মডিউল 2, এখানে সিলেবাস খুব কম, ঠিক আছে। এখানে এই যে প্রশ্নটা 2-এর দাগের প্রশ্ন, তো যেটা দেখতে পাচ্ছ 51 ক নম্বর ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো, এটা 3 নম্বর দাগ হবে না আর কি, এটা একটাই প্রশ্ন, মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। এটা 2024-এ একবার পড়েছে, তবে আবারও এই প্রশ্নটা আসবে, কারণ এই প্রশ্নটা মডিউল 2 থেকে অবশ্যই কমন পাবে তোমরা, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। তারপরে দেখো প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো এবং গুরুত্ব বা তাৎপর্য লেখো। তারপরে প্রশ্ন আছে যে মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা। নেক্সট আছে মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতাগুলি লেখো। আরেকটা 24 সালে প্রশ্ন এসেছিল যে ভারতের সংবিধানে মৌলিক দায়িত্ব উদ্ভাবনের প্রেক্ষাপট আলোচনা করো। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সাজেশন। এই প্রশ্নগুলো তোমরা তৈরি করো, 100% তোমরা কমন পাবে, এটুকু নিশ্চিত থাকতে পারো।